আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একজন আপু আমাকে কমেন্টস করছে যে আপু, আমার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে, আমাকে প্রতি মাসে 25,000 টাকা দেয় কিংবা তার চেয়েও বেশি দেয়। তারপরও আমি দুজন বাচ্চা আর শাশুড়িকে নিয়ে সংসার চালাতে পারি না, হিমশিম খাই, কোনোভাবেই টাকা জমাতে পারি না। আর এই টাকায়ও আমার কিন্তু সংসার চলে না। এই বিষয় নিয়ে আজকে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে কোন কোন কারণে আমরা কোন অভ্যাসগুলোর কারণে টাকা জমাতে পারি না, তার 10টা বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, আমরা কিন্তু সবাই চাই জীবনে আর্থিকভাবে সচ্ছল হতে, তাই না? কিন্তু মাসের শেষে দেখা যায় যে কোনো টাকা কিন্তু হাতে থাকে না। আসলে আমরা যতটা আয় করি সেই আয়টা আমরা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না। কিছু খারাপ অভ্যাস, কিছু ভুল অভ্যাস আমাদের সঞ্চয়ের পথে সবচেয়ে বেশি বড় বাধা হয়। আজকে আমি এমন 10টি কারণ বলবো যেগুলো পরিবর্তন যদি করতে পারেন কেউ, তাহলে ধীরে ধীরে একটি শক্তিশালী আর্থিক ভবিষ্যৎ কিন্তু গড়তে পারবেন। তো আমার আপুমনি ভাইয়েরা যারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করে থাকবেন, তা না হলে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও আপনার সামনে আসবে না। দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে আমি কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা পাশাপাশি এরকম ভিডিও করে থাকি, যেটা কিনা অনেক আপুমনিদের সংসার বা জীবন পরিবর্তন হয়েছে, যারা কিনা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাইছে। বিশ্বাস করি আপনারও হয়তো উপকার হতে পারে। তো চলুন তাহলে 10টি অভ্যাস আসলে কি, বা 10টি কারণ কি যে কারণে আমরা টাকা জমাতে পারি না, হিমশিম খাই। তো প্রথমত যে কারণটা, 1 নাম্বার কারণ, সেটা হয়েছে ঋণের বোঝা নিয়ে চলা। যদি কারো ফ্যামিলিতে ঋণ থাকে, যতদিন অপ্রয়োজনীয় ঋণের বোঝা আপনার ঘাড়ে থাকবে ততদিন কিন্তু সঞ্চয় করা খুবই কঠিন। এজন্য নতুন কোনো ঋণ নেওয়ার আগে অনেকবার ভাববেন যে হ্যাঁ, এই পুরনো ঋণটা আমি যতক্ষণ শোধ করতে না পারবো, যত দ্রুত শোধ করব তত আমার জন্য ভালো। আর যদি শোধ করতে না পারি তাহলে আমি নতুন ঋণ নিব না। সেজন্য দ্রুত সম্ভব আপনি পুরনো ঋণগুলো শোধ করার পরিকল্পনা করবেন। এই একটা বড় কারণ যে ঋণ থাকলে আপনি কখনোই টাকা সঞ্চয় করতে পারবেন না। এরপর আসুন আমরা দ্বিতীয় পয়েন্টে কথা বলি, 2 নাম্বার কারণটা, সেটা হচ্ছে প্রতিদিনের খরচের হিসাব আমরা রাখি না। প্রত্যেক দিন বলি আপু, আমি যখন ভিডিও করি যে খাতা মেনটেন করবেন, আপনারা হিসাব করবেন। অনেকেই জানে না যে দিনে কত টাকা কোথায় খরচ হইতেছে আমার। টাকা মানিব্যাগে নিয়ে যায়, কিংবা আমরা মেয়েরা পার্সে করে টাকা নিয়ে যাই, আসলে কখন কি কোথায় খরচ করতে হবে কিছুই জানি না, সামনে যা আছে আবল তাবল তাই কিনে ফেলি। প্রতিদিন মাত্র 2-3 মিনিট আপনি যদি একটা খাতায় লিখেন, 2-3 মিনিট সময় ব্যয় করবেন, ছোট্ট ছোট্ট অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনার মাসের শেষে দেখবেন বড় একটা মোটা অঙ্কের টাকা সেভ হবে। এই খরচের হিসাবটা যদি না করেন আপুরা, কোনো দিনেই কিন্তু টাকা সঞ্চয় করা সম্ভব না। তো এবার আরেকটা কারণ, সেটা হয়েছে 3 নাম্বার কারণ, যদি চাহিদা আর প্রয়োজনের পার্থক্য না বুঝি আমরা, আমাদের কোনটা হয়েছে প্রয়োজন জীবনে আর চাহিদা কোনটা, ঠিক আছে? তো একটা জিনিস হয়েছে, সেটা হয়েছে যে আমার জীবনে প্রয়োজন, এটা অবশ্যই দরকার, সেই দরকারটা কিন্তু আগে। যা ভালো লাগে তা সবসময় কিন্তু কেনা জরুরি না। আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা কি সত্যি আমার প্রয়োজন নাকি শুধু ইচ্ছা। এই একটি অভ্যাস আপনাকে কিন্তু অনেক টাকা বাঁচাই দেবে মাস শেষে। দেখুন, আপনি আবেগের বশত অনেক কিছু কিনে ফেলেন, বাইরে যান, অনেক কেনাকাটা করেন, হাবিজাবি, যত বেশি বাইরে যান ততই কেনাকাটা করেন। এই আবেগের বশত যে আপনারা চাহিদা মেটান, সেটা কিন্তু আসলে প্রয়োজন না। সেই জন্য প্রয়োজনটা বুঝতে হবে, আর হচ্ছে আপনাকে চাহিদাটা বুঝতে হবে। এই দুইটার পার্থক্য কি আগে কিন্তু জানতে হবে। আর যতক্ষণ আপনি এটা না জানতে পারবেন, না বুঝতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনার সঞ্চয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এরপরে আসেন 4 নাম্বার কারণ, যে কারণ হতে পারে যাদের কাছে স্মার্ট কার্ড ব্যবহার করে, যারা কার্ডে লেনদেন করে, ক্যাশ ব্যবহার করে না। তো আপুমনি ভাইয়েরা, আপনারা দেখবেন আপনার হাতে যখন নগদ কিছু ক্যাশ থাকবে, আপনি মানিব্যাগে নিয়ে টাকাটা নিয়ে ঘুরে বেড়াবেন, বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে যাবেন, যখন আপনি ক্যাশ টাকা খরচ করবেন কোনো রেস্টুরেন্টে বা মার্কেটে যাবেন, তখন কিন্তু আপনার বুঝে বুঝে খরচ করতে মন চাইবে। অপ্রয়োজনীয় খরচটা আপনার কিন্তু মন চাবে না। যতটা সম্ভব আপনি কিন্তু গুছিয়ে খরচ করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যখন কার্ডে লেনদেন করবেন, আপনি অনেক বেশি স্মার্ট হয়ে গেছেন, অনেক বেশি ভালো লাগা কাজ করবে, তখন অন্যরকম একটা ফিলিং কাজ করবে। তো এই কার্ডের লেনদেনটা যখন আপনি করবেন, তখন একদম হিসাবের বাইরে চলে যাবেন। এটা কিন্তু সঞ্চয়ের সবচেয়ে বেশি বড় একটা বাধা, এটাও একটা কারণ। এবার 5 নাম্বার পয়েন্টে আসি পুরো 5 নাম্বার পয়েন্টে, যে আগে আপনি সঞ্চয় করবেন পরে খরচ করবেন। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা কি করি, বেশিরভাগ মানুষ হচ্ছে আমরা আগে খরচ করি পরে সঞ্চয়ের কথা চিন্তা করি। কখনোই সম্ভব না পুরো। আমি সবসময় আপনাদেরকে বলি, দেখবেন আমার বাজেট ভিডিওগুলো যদি ঘুরে ঘুরে দেখেন, আজকে যারা নতুন ভিডিও দেখতেছেন, যে সবসময় আমি সঞ্চয়টা আগে রাখছি, জরুরি প্রয়োজনটা আগে রাখছি। এই সঞ্চয়টা যদি আপনি আপনার জীবনে আগে রাখেন, বেতন পাওয়ার সাথে সাথে আপনি সঞ্চয়টা আগে সরান, জরুরি প্রয়োজনটা আগে সরান, দেখবেন আপনার যে টাকাটা আপনি অবশিষ্ট থাকে সেই টাকাটাই কিন্তু সংসার চলতেছে। এটা কিন্তু সঞ্চয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি আগে সঞ্চয় করবেন পরে খরচ করবেন।
এইটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। বেশিরভাগ মানুষ যা থাকে তাই সঞ্চয় করে, যে হ্যাঁ আমার সারা মাস খরচের পরে যেটা থাকে ওটাই সঞ্চয়, কিন্তু সফল মানুষরা কিন্তু সবসময় আগে সঞ্চয় করে, তারপর বাকি টাকা দিয়ে তারা খরচ চালায়। নিজের ভবিষ্যৎকে আগে গুরুত্ব দিতে হবে। তো আপুরা এরপর 6 নম্বর পয়েন্টে আসি, বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে কমেন্টস করেন, আপু কোথায় টাকা রাখবো, টাকা তো মানে বিশ্বাস করতে পারি না, ব্যাংকে বিশ্বাস করতে পারি না, কোথায় কি করব। এখন দেখুন, আপনাকে কিন্তু টাকাটা বিনিয়োগটা বুঝে শুনে করতে হবে। শুধু টাকা জমিয়ে রাখলেই কি হবে বলেন আপুরা? সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে, ভালোভাবে জেনে বুঝে এবং পরিকল্পনা করে বিনিয়োগটা করতে হবে। অনেকে আছে টাকা ঘরে রাখে কিংবা মাটির ব্যাংকে রাখে দীর্ঘদিন এই কাজগুলো করা যাবে না, কারণ আপনার যখন ছোট সঞ্চয় থাকবে তখন আপনি ঘরে রাখতে পারেন, মাটির ব্যাংকে রাখতে পারেন। আপনি অনেকে আছে বাঁশ কেটে তার ভিতরে ব্যাংক তৈরি করে রাখে, নানানভাবে রাখে, কাপড়ের ভাঁজে রাখে, ডায়েরিতে রাখে। এই ঘরে যে টাকা রাখার সিস্টেমগুলো, এভাবে আর কি অনেকে টাকা সঞ্চয় করে। কিন্তু আপুরা বিশ্বাস করেন, আপনারা যখন এই ছোট ছোট মানে টাকাগুলো সঞ্চয়গুলো আপনার যখন অনেক বেশি বড় হবে, তখন তো আপনি ঘরে রাখতে পারবেন না, এটা ঝুঁকিপূর্ণ হবে। আপনার নিজেরই মনে হবে যে আমি খরচ করে ফেলি। এটা একদমই আপনারা কোনো দিনেই সম্ভব না ঘরে নিজের মতো করে টাকা জমানো। এটা পরীক্ষা করে দেখবেন। অনেক বড়লোক বলেন, মধ্যবিত্ত, গরিব যারাই হোক না কেন, সবারই এক কথা, আমি টাকা জমাতে পারি না, আমি চেষ্টা করছি, পারি নাই। একটাই কারণ যে আপনি সঠিক জায়গাটা চেনেন নাই, বুঝেন না। এখন যাদের জানার ইচ্ছা থাকে যে আপু তাহলে কোথায় টাকা রাখবো, কোথায় কি করব, আমি ভিডিওর একটু পরে 10টা পয়েন্টের পরে আমি আপনাদেরকে বলতেছি যে কি করলে আসলে সত্যি ভালো হবে। তো এটা 6 নম্বর পয়েন্ট গেল। 7 নম্বর পয়েন্টে আসি, বাজার খরচ নিয়ন্ত্রণ করুন। আসলে সবসময় বলি যে বাজার খরচ। দেখুন, আমাদের যেটা দরকার নাই সেটা তো আমি অসময়ে খেয়ে আমার কোনো মানে লাভ হইতেছে না, আমার ক্ষতি হইতেছে। অসময়ে অনেক কিছু পাওয়া যায়, যেমন যখন শীত না, শীতের মৌসুম না, এখন কিন্তু গরম, এখন কিন্তু ফুলকপি পাওয়া যায়, টমেটো পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, গাজর পাওয়া যায়। এগুলো আমরা কেন খাবো? আমরা এত দাম দিয়ে খাওয়ার তো কোনো দরকার নাই। এখন যে সিজনের সবজিটা সেটা কিন্তু খাবো। এখন বর্তমানে সবজির দাম 100-র উপরে, 100 টাকার উপরে কেজি। তাহলে আমরা কোন সবজিটা খেতে পারি? দেখেন বাজারে যে সবজিটা আপনার হাতের নাগালে থাকবে, আপনার সামর্থ্যের মধ্যে, পেঁপে মাত্র 30 টাকা কেজি, আর গ্রামে তো মনে হয় 8 থেকে 10 টাকা কেজি পেঁপে পাওয়া যায়। তো আমার বিশ্বাস যে মানুষ যদি বুঝে শুনে চলে, পুষ্টির ঘাটতি কিন্তু হয় না পুরা, শুধুমাত্র চোখের নেশা আর আমাদের অনেক মানে চাহিদা, হ্যাঁ আমাকে এটা খেতেই হবে, মানে মজা করে খাওয়াটা আর কি। এইটা যদি আমরা একটু দূর করতে পারি বা কন্ট্রোল করতে পারি, তাহলে দেখবেন যে পুষ্টির কিন্তু কোনো ঘাটতি হয় না। আপনি বুঝে শুনে চললে সময় উপযোগী যে সবজিগুলো থাকে, যে ফলমূল থাকে, এগুলো খাওয়ার যদি অভ্যাস করি, কেনাকাটার অভ্যাস করি, তাহলে কিন্তু দেখবেন খরচটা কিন্তু অনেক কমে যায়। আর এইটা যদি না করতে পারেন, এই বাজে অভ্যাসটাই আপনাকে কিন্তু দেখা গেছে সঞ্চয়ের একটা মানে বাধা হয়ে দাঁড়াবে। এবং আরেকটা কথা, অবশ্যই যখন আপনারা বাজারে যাবেন তার আগে অবশ্যই নোট করবেন। এটা যদি টাকা সঞ্চয় করতে চান, এটার কোনো বিকল্প নাই যে আপনি ঘরে থেকে নোট করবেন, বাইরে গিয়ে হচ্ছে আপনি ওইটুকুই বাজার করে নিয়ে আসবেন। আপনি ঘরে থেকে নোট করবেন না, বাইরে গিয়ে মনে করবেন যে আমি কি কিনবো, দেখবেন যে চোখের ক্ষুধা অনেক বড় ক্ষুধা। তো তখন কিন্তু আপনার দেখা গেছে একটা কিনতে গিয়ে আরেকটা কিনবেন, বা যেটা কিনছেন তার চেয়ে আরও অধিক কিছু কিনবেন। তো এটা কিন্তু প্রয়োজনই ছিল না আপনার। সেই প্রয়োজনটা আপনাকে বুঝতে হবে আগে, যে প্রয়োজনীয় অতটুকুই কিনবো, অতিরিক্ত কিনবো না। তো এই জন্য সবচেয়ে বড় খাতা মেনটেন। 8 নাম্বার কারণটা হচ্ছে টাকা সঞ্চয় করার বাধার পথ হচ্ছে উপহার আমি মানুষকে দেই, সেটা আমার সামর্থ্য অনুযায়ী দিতে হবে। এই উপহার দেওয়াটা, ভালোবাসার উপহার কিন্তু দামে হয় না, আন্তরিকতায় প্রকাশ পায়। অন্যকে খুশি করতে গিয়ে দেখবেন নিজের আর্থিক অবস্থা একদম ঝুঁকির মধ্যে আমরা অনেক সময় ফেলে দেই, যে আমার কি আছে না আছে। বিশ্বাস করুন আপুরা, আমি এরকম দেখছি আমার আশেপাশে, যে টাকার সমস্যায় সে বাচ্চার স্কুলের বেতন দিতে পারতেছে না, কিন্তু তার ঘরে মেহমান আসছে, সে তাকে গিফট করবে, খুশি করবে, লজ্জার হাত থেকে বাঁচার জন্য সে ধার করে, ঋণ করে তারপর উপহার সামগ্রী দিছে। কি জন্য রে ভাই, আমার কি দরকার ছিল বলেন তো? এরকম যদি হয় তাহলে আপনি কিভাবে জীবনে সংসার চালাবেন, আপনি বাচ্চা কাচ্চা নিয়ে চলবেন, স্বল্প আয় যারা, তারা কিভাবে আপনারা হচ্ছে ভবিষ্যতে কিছু করবেন? আপনি কিন্তু উপহার দিচ্ছেন যাকে, সে অনেক বড় লোক, সে ওটাতে অতটা বেশি খুশি হয় না, কিন্তু আপনার এদিক দিয়ে যে কতটা ক্ষতি হলো, কতটা কষ্ট আপনি পাইছেন, পরবর্তীতে ঋণটা শোধ করবেন কীভাবে, এইগুলোর জন্যই কিন্তু আমরা হোঁচট খাই, সঞ্চয় করতে পারি না, সংসার চালাতে হিমশিম খাই।
আপনি নিয়ন্ত্রণের মধ্যে থাকেন, আপনার যেমন আছে তেমনের মধ্যে থেকে তাকে বোঝান যে আমার যতটুকু ছিল হাসি মুখে আপনাকে অতটুকুই দিয়েই আমি সুন্দরভাবে আপ্যায়ন করছি, বরণ করছি। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই উপহার গিফট করবেন, সেটা সামর্থ্যের মধ্যে। তবে অবশ্যই আপনার সঞ্চয় ঠিক রেখে, আপনার মাসিক পরিকল্পনার মধ্যে যেটা আছে সেটা ঠিক রেখে, তারপর অবশিষ্ট টাকা যেটা আপনি ইমার্জেন্সি হিসেবে রাখেন সেটা দিয়ে আপনি উপহার দেন। 9 নম্বর যে কারণ সেটা হচ্ছে আমরা ঘরের খাবার খেতে চাই না, বাইরের খাবার বেশি মজা লাগে। এইটা কিন্তু আপনার সঞ্চয়ের পথে বড় একটা বাধা। কারণ আপনি যখন মাসিক প্ল্যান করবেন, আপনার বাজারের বাজেট কত? আপনার বাজারে বাজেট হয়েছে মাসে 6 থেকে 7,000 টাকা। তাহলে আপনি যখন মাঝে মাঝে বাহিরে খাবেন, রেস্টুরেন্টে খাবেন, বাহিরে ঘুরতে গিয়ে খাবেন, যে কোনো সময় যা মনে চাইছে কিনে খাবেন, এই যে বাইরে খাওয়ার অভ্যাস এটা যখন করবেন তখন কিন্তু আরও বাড়তি 3 থেকে 4,000 টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনার খাবারের বাজেট কত হলো? 10,000 টাকা। তো একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যদি 10,000 টাকা খাবার বাজেট হয় 2-3 জনের জন্য, তাহলে এটা অনেক বেশি হয়ে যায়। কারণ হচ্ছে আপনি তো পারবেন না সংসার চালিয়ে সঞ্চয় করতে, সেই জন্য বাইরে খাওয়ার অভ্যাসটা কমাই দিতে হবে। খাবেন না সেটা আমি বলি না, মানুষের শখ আহ্লাদ থাকতেই পারে। তো সেইটা আপনাকে বুঝতে হবে যে আমি বিশেষ একটা অকেশনে, বিশেষ দিনে, তো সেই দিনে আমি সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একটা দিন বাইরে খাই, কোথাও ঘুরতে যাই, এটা হতেই পারে। কিন্তু পুরোপুরি ঘরে অভ্যাস হইতে হবে, ঘরে নাস্তা, ঘরে টিফিন, সব কিছু যেন হাতের তৈরি ঘরে হয় এবং এটা খুবই স্বাস্থ্যকর হবে। কারণ হচ্ছে এখন সুস্বাস্থ্য নিয়ে বাঁচাটাই তো বড় কঠিন হয়ে গেছে। সেই স্বাস্থ্যর কথা চিন্তা করে হলো স্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলেও কিন্তু ঘরের তৈরি খাবারের কোনো বিকল্প নাই। তো এইবার যে আলোচনাটা করব আপু, 10 নম্বর পয়েন্ট, সেটা হয়েছে আমরা অন্যকে দেখানোর জন্য অতিরিক্ত কেনাকাটা করি, অতিরিক্ত শো আপ করি, নিজেকে অনেক বেশি স্মার্ট দেখানোর জন্য আমরা কিন্তু অনেক কিছু করে থাকি। এই যে ভাবনাটা আমাদের যে হ্যাঁ আমাকে অন্যের কাছে শো করতে হবে, এই নিজেকে স্মার্ট দেখানোর জন্যই বারবার নতুন পোশাক, জুতা, নানান কিছু কেনাকাটা করে, কিন্তু যেটা আমার কোনো প্রয়োজন নাই, দরকারই নাই। এরকম কিন্তু অনেকের ভাবনা আছে আপুরা আশেপাশে এখনও। আপনি আমি না হলেও দেখবেন আশেপাশে অনেকেই আছে যে প্রতিনিয়ত দামি দামি মোবাইল চেঞ্জ করতেছে, একটা থেকে আরেকটা নিতেছে। তার কোনো দরকার নাই, সে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করে না, শুধু সে ব্যবহার করবে, সেই জন্য দেখবেন যে প্রতি মাসে ফোন চেঞ্জ করতেছে, নতুন নতুন কাপড় চোপড় তার হাতে আসলেই সে না কিনতে পারলে তার মন খারাপ হয়। অনেক আমি আপুদের দেখছি, যেটা আমার আশেপাশে লাইফে দেখা, যে ভালো কেনাকাটা করতে না পারলে সংসারে অনেক অশান্তি করে। তো বিশ্বাস করুন এই মানুষগুলো দিন শেষে এরাই কিন্তু হাত গুটিয়ে বসে থাকে যে আমি জীবনে কি করলাম। তো সেই জন্য আপনার জীবনে যদি বাধা, কোনো কিছুর বাধা হয় যে হ্যাঁ আপনি সঞ্চয় করতে পারতেছেন না, এটা সবচেয়ে বড় কারণ আপুরা, যে অতিরিক্ত খরচ করে আপনি নিজেকে অন্যের কাছে অনেক শো করবেন না, যে হ্যাঁ আমি অনেক বড় কিছু, অনেক ভালো কিছু, আপনি যেটা তার চেয়ে অনেক বেশি শো করবেন। এইটা যদি করতে যান তাহলে কিন্তু আপনি দেখা গেছে ধরা খেয়ে যাবেন, কোনো টাকাই আপনি সঞ্চয় করতে পারবেন না। আশেপাশের মানুষকে বোঝাতে হবে না যে হ্যাঁ আমি অনেক বড় লোক। কী দরকার আছে রে ভাই আমি অনেক বড় লোক এটা বোঝানোর? আমি যেমন তেমনই, আমি একটু সঞ্চয় করে সংযত থাকি। আমার মানে বদলে যাওয়াটা বা আমার মানে সংসারের পরিবর্তনটা সে কিন্তু কার্যকলাপে বুঝতে পারবে ভবিষ্যতে। বর্তমানে আপনি কী খেলেন, কী পড়লেন, কী করলেন, এগুলো কিন্তু মানুষ মনে রাখবে না। আপনি যদি সফল হন, আপনার সংসারকে যদি ভালো রাখতে পারেন, ভালো কিছু করতে পারেন, দেখবেন মানুষ চমকে যাবে। তখন কিন্তু সে অবাক হবে যে হ্যাঁ এই মানুষটাকে এতদিন খারাপ ভাবছি, এতদিন আমরা ভুল বুঝছি, অথচ ওই মানুষটা তো ধীরে ধীরে অনেক দূর আগাইছে, অনেক কিছু করতে পারছে। সফলতা কিন্তু একদিনে আসে না, একটু একটু ছোট ছোট সঞ্চয়, ছোট ছোট সংযত হওয়া, এগুলোর পরেই কিন্তু আপনার মানে সেই জীবনে কাঙ্ক্ষিত সময়টা আসবে আপু। একটা বিষয় মনে রাখবেন আপুমনি ভাইয়েরা, যারাই আমার ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত যারা আছেন, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মানুষের কিন্তু পোশাক আশাক ভালো জিনিস ব্যবহারে কিন্তু তার চরিত্রে প্রকাশ পায় না। আপনি দেখবেন আপনার ব্যবহার, আপনার জ্ঞান, এটাই কিন্তু প্রকাশ পায় যে আপনি কতটা সচেতন মানুষ, কতটা আর্থিক সচেতন মানুষ। আপনি যারা শিক্ষিত, যারা বোঝে, তারা কিন্তু বুঝে যে না উনি অনেক সচেতন, উনি কিন্তু মানে ভালোভাবে চলে, আপনাকে তারা ফলো করার চেষ্টা করবে। তো যে আপুটা আমাকে কমেন্টস করছিলেন, আপু আশা করি বুঝতে পারছেন যে কোন কোন কারণে আপনি টাকা জমাতে পারেন না বা সংসার চালাতে পারেন না। এই 10টা কারণের মধ্যে অবশ্যই আপনার 7-8টা 10টা কারণেই মিলে যেতে পারে বা তারও অধিক থাকতে পারে। তো কারো যদি এই 10টা কারণের মানে 10টাই যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোনোদিন টাকা জমাতে পারবেন না। এবার বুঝে নেন যে এই 10টার মধ্যে কয়টা পয়েন্ট আপনার মধ্যে আছে, কয়টা নাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা জমাতে পারবেন কি পারবেন না বা কোনটা আপনার চেঞ্জ হওয়া দরকার। তো আপু আমার পরামর্শ থাকবে আপনার জন্য, অবশ্যই আপনি কারণগুলো নোট করবেন এবং সাথে সাথে সংশোধনের চেষ্টা করবেন। একটা জিনিস দেখেন যে ধনী হওয়ার জন্য কিন্তু বড় আয় দরকার নাই আপুরা। ভালো অভ্যাস,
প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করেন, অপ্রয়োজনীয় খরচ কমান, নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই কিন্তু পরিকল্পনা শুরু করেন আপু। আজকে ছোট্ট সিদ্ধান্ত আগামী দিনে কিন্তু আপনার অনেক বড় কিছু হবে। তো আপুরে এবার বলছিলাম না যে আপনারা টাকাটা কোথায় কিভাবে নিরাপদ করবেন। অনেক সময় আছে আপনি স্বল্প মেয়াদি প্ল্যান করবেন না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, এরকম কিন্তু ব্যাপার থাকে। প্রথমে আপনারা স্বল্প মেয়াদি পরিকল্পনা করবেন যে কোথায় আমি কি করব, কত দিনে, আমি কি 1 বছরে আমার এত টাকা সঞ্চয় করব এবং এই কাজটা করব, নাকি আমি ধীরে ধীরে 10-15 বছরের জন্য আপনি পরিকল্পনা করবেন। এরকম আগে সিদ্ধান্ত নেবেন যে আপনার কোনটা দরকার। তারপরে কিন্তু আপনি সঞ্চয়ের জন্য ওইদিকে পথ করবেন। সঞ্চয়ের জন্য কিন্তু মানে শুধু ইচ্ছে থাকতে হবে এমন নয়, ইচ্ছের পাশাপাশি আপনাকে কিন্তু কৌশলী হতে হবে যে কোন কোন কৌশলে আমি কত টাকা সঞ্চয় করতে পারি। আমি আপনাকে বলি নাই যে আপনি কষ্ট করে খান, কষ্ট করে চলেন। সব কিছুর মধ্যেও আপনি কৌশলী হন, একটু বুদ্ধি খাটান, দেখবেন জীবনটা অনেক সুন্দর। তো অনেকেই ঘরে টাকা না রেখে তারা কিভাবে টাকা রাখবেন বুঝতে পারেন না। তাদের জন্য সংক্ষেপে বলবো যে আপনারা অনেক ভিডিও করছে এই নিয়ে, তারপরে বলবো ব্যাংকের মাধ্যমে টাকা রাখতে পারেন। তো আপনারা যদি ব্যাংকে বিশ্বাস না করেন, অনেকে ব্যাংকে ভয় পান, তাহলে আপনাদের জন্য বলবো সঞ্চয়পত্র করতে পারেন আপনারা। এটা পোস্ট অফিস হইতে পারে বা সরকারি অনেক ভালো ভালো ব্যাংক আছে যেখান থেকে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা ওখান থেকে সঞ্চয়পত্র খুললে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে টাকা মেনটেন করতে। আর যাদের অনেক মোটা অঙ্কের টাকা আছে আমি তাদেরকে বলবো অবশ্যই বিজনেসের পথে যাবেন, কিংবা আপনারা জমি কিনবেন। কারণ জমি কিনলে কখনো লস হয় না। আজকে আপনি যে জমিটা কিনবেন 5 লাখ টাকায়, সেই জমিটা এক সময় আপনার 20 থেকে 25 লক্ষ টাকা হবে। তো এটা কিন্তু অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, যে হ্যাঁ আপনি অল্প ইনভেস্ট করবেন কিন্তু অনেক বড় লাভ করবেন। তো এই কারণে এরকম কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়গুলো চিন্তা করে প্ল্যান করে আপনারা সংসারে আগালে আমার বিশ্বাস সবাই কিন্তু ভালো করতে পারবেন। কারণ সংসারটাই এমন একটা জায়গা যেখানে আপনি ডিসিপ্লিন ছাড়া, প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া কিছুই করতে পারবেন না। দিন শেষে সবাই হাহুতাশ করবেন যে হায় আমি কিছুই করতে পারলাম না। এটাই হয়, এটাই শুভকামনা থাকবে যে হ্যাঁ সবাই সুন্দরভাবে চললে এই অল্প আয় স্বল্প আয়ের মানুষরাও আমরা সুন্দরভাবে সংসার চালিয়ে কিন্তু ভালোভাবে বাঁচতে পারি, থাকতে পারি, স্বপ্ন পূরণ করতে পারি। আজ আর নয়, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।